দেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা সহ সারা দেশ। বাড়ছে একের পর এক প্রাণহানির সংখ্যা। আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন লাখ লাখ মানুষ। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে ভয়াবহ পরিস্থিতি। বিভিন্ন জায়গায় মাটি ফেটে 2 ভাগ। সারা দেশে নিহত অন্তত 7, আহত 2 শতাধিক। আবারও বড় ভূমিকম্পের সংখ্যায় রাজধানীবাসী। আফটার শকের কোনো শঙ্কা নেই বলছেন আবহাওয়াবিদরা। আতঙ্কিত না হওয়ার পরামর্শ। জাতীয় পার্টিকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। সংলাপে না থাকলেও করতে পারবে ভোট। নিষেধাজ্ঞা না থাকায় বাধা দেওয়ার সুযোগ নেই বলছে ইসি। মনোনয়ন বঞ্চিতদের চ্যালেঞ্জের মুখে বিএনপি। প্রার্থী বদলের দাবিতে সোচ্চার বঞ্চিতরা। অভ্যন্তরীণ কোন্দলে নেতিবাচক বাড়তে যাচ্ছে বলছেন তৃণমূল নেতারা। কয়েক দশকের মধ্যে এত বড় ভূমিকম্প অনুভূতি হয়নি দেশে। সকালে 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা সহ সারা দেশ। ভূকম্পনের এই ঘটনায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। রাজধানী থেকে উৎপত্তি স্থল খুব কাছে হওয়ায় ঢাকাতে তীব্র কম্পন অনুভূত হয়। বিভিন্ন স্থানে বেশ কিছু ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মাঝে। এ সময় ঘরবাড়ি, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে সবাই বাইরে বেরিয়ে আসেন। সাম্প্রতিক সময়ের মধ্যে বাংলাদেশে এটি অনুভূত হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে। বংশাল থানার ডিউটি অফিসার জানান, কসাইতলিতে 5 তলা ভবনের রেলিং ভেঙে পড়লে 3 জন পথচারী নিহত হন। নিহতদের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অপরদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মা ও এক প্রতিবেশী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এর উৎপত্তিস্থল নরসিংদী এবং এর গভীরতা ছিল সমতল থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। অপরদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রিক্টার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল 5.5। সকাল 10:39 এই ভূমিকম্প অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলছেন এর চেয়ে আরও বেশি মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। দেশের বিভিন্ন স্থানে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার পলাশ উপজেলায়। শক্তিশালী এই কম্পনে পলাশের মালিতা গ্রামের মাটির দেয়াল ধসে চাপা পড়ে কাজম আলী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া রেলিং ভেঙে পড়ে 3 জন সহ আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে আহত হয়েছেন আরও 55 জন। এদিকে কম্পনের ফলে বহুতল ভবনে ফাটল দেখা দেওয়ায় মানুষের মধ্যে ভীতি কাজ করছে। দোকানের তাক থেকে পড়ে গেছে মালামাল, বন্ধ রয়েছে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র। শুক্রবার সকাল 10:38 এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল নরসিংদী। সংস্থাটি জানিয়েছে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। সংস্থাটির তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠে 10 কিলোমিটার গভীরে। হঠাৎ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পুরো রাজধানী। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীবাসীর মাঝে। এর মাত্রা ছিল 5.5। ইউজিএস এর তথ্য মতে এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল থেকে 7 কিলোমিটার দূরে। শুক্রবার সকাল 10:38 এই ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এর আগে গেল 14 সেপ্টেম্বর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার, চীন ও ভারতে ভূমিকম্প অনুভূত হয়। সে সময় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্তত 6 দেশে রিক্টার স্কেলে 5.9 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের উদলগুড়ি থেকে 14 কিলোমিটার পূর্বে। এদিকে পাকিস্তানেও ভূমিকম্প আঘাত এনেছে। সংবাদ মাধ্যম এনডিটিভি জাতীয় ভূমিকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী জানিয়েছে, শুক্রবার ভোরে দেশটিতে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল 135 কিলোমিটার গভীরে। নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে 4 ধাপে 47টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে ইসি। এখনো জাতীয় পার্টি সহ 7টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে ডাকা হয়নি। তবে দলগুলোর নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
ইসি সূত্রে জানা গেছে, গত 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। 4 ধাপে 49টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি এবং তৃণমূল বিএনপি সংলাপে অংশগ্রহণ করেনি। এখনো পর্যন্ত ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 57টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে। 5 আগস্টের পর জাতীয় পার্টি ও আওয়ামী লীগের জোট শরিকে থাকা 6টি দল নিয়ে বর্তমানে রাজনীতি মাঠে চলছে সমালোচনা ও বিতর্ক। এই সমালোচনা ও বিতর্ক থেকে ইসিকে দূরে রাখতেই 7টি দলকে সংলাপে না ডাকার সিদ্ধান্ত নিয়েছে ইসি। যে 7 দল এবার আমন্ত্রণ পায়নি সেগুলো হলো জাতীয় পার্টি জেপি, বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র পার্টি, জাতীয় পার্টি জাপা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও বাংলাদেশ তরিকত ফেডারেশন। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ গণমাধ্যমকে বলেন, যে দলগুলোকে এখনো সংলাপে ডাকা হয়নি তারা যদি ভোট দিতে পারেন তাহলে অবশ্যই নির্বাচনে প্রার্থী হতে পারবেন। প্রার্থী হতে কোনো বাধা নেই। ইসি সংশ্লিষ্টরা বলছেন, জামায়াতের নেতৃত্বে কয়েকটি ইসলামী দল, এনসিপি ও গণঅধিকার পরিষদের আপত্তির কারণে দলগুলোকে সংলাপে ডাকা হয়নি। তবে সংলাপে ডাকা না হলেও ওইসব রাজনৈতিক দলকে নির্বাচন থেকে দূরে রাখার আইনগত কোনো সুযোগ নেই। নির্বাচনের আগে যদি ওইসব দলের রাজনৈতিক কার্যক্রমের উপর কোনো নিষেধাজ্ঞা না থাকে তাহলে অবশ্যই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে জানান তারা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। নির্বাচন ঘিরে নিজ নিজ আসনে প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলোর নেতারা। তবে নিজ দলের মনোনয়ন বঞ্চিত নেতা ও তাদের অনুসারীদের চ্যালেঞ্জের মুখে পড়েছেন বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীরা। বিশেষ করে যশোরে ঘোষণা করা 5টি সংসদীয় আসনের মধ্যে 4টিতেই প্রার্থী বদলের দাবিতে সোচ্চার হয়েছেন মনোনয়ন বঞ্চিতরা। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ভোটারদের কাছে নেতিবাচক বার্তা যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। জানা যায়, যশোর 1 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। মনোনয়ন বঞ্চিত হয়েছেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। এ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন পাঠিয়েছেন মনোনয়ন বঞ্চিতরা। তারা এখনও চূড়ান্ত মনোনয়নের আশায় রয়েছেন। যশোর 2 আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানা মুন্নি। দলীয় মনোনয়ন পেয়েই একবার ছিকুরগাছা আরেকবার চৌগাছার প্রত্যন্ত অঞ্চলে ধানের শীষের পক্ষে ভোট চাইতে ছুটে বেড়াচ্ছেন তিনি। এ আসনে একজন পুরুষ প্রার্থীকে মনোনয়নের দাবিতে মাঠে নেমেছেন বঞ্চিত মিজানুর রহমান খান, জহুরুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক এবং ইমরান সামাদ নিপুণ ও তার অনুসারীরা। বঞ্চিতরা একাট্টা হয়ে সমাবেশ, শোডাউন সহ নানা কর্মসূচিতে মুন্নির মনোনয়ন বাতিলের দাবি জানাচ্ছেন। যশোর 4 আসনে মনোনয়ন পেয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। তিনি পুরোদমে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমে পড়েছেন। তবে মনোনয়ন বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমানের অনুসারীরা। টিএস আইয়ুবের মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন তারা। দলীয় মনোনীত প্রার্থীর বিপক্ষে একই মনোভাব দেখা যায় যশোর 6 আসনেও। জানতে চাইলে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেন, সেরা প্রার্থী হিসেবেই দলের মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া বঞ্চিতরা নিজেদের যোগ্য মনে করে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানাতেই পারেন। তবে এমন কিছু করা যাবে না যাতে মানুষের কাছে দলের সম্পর্কে নেতিবাচক বার্তা যায়। দলের বিবেচনায় চূড়ান্ত প্রার্থী তালিকায় সংশোধনীয় আসতে পারে বলে মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।